নিজে মুখ বন্ধ করে তাকে হলো তার গ্রিন কার্ড দিয়ে বলেছে, তুমি যা ইচ্ছা বাংলাদেশের মানুষের সাথে গাদ্দারি করতে পারো, তোমাকে আমি গ্রিন কার্ড দিয়ে দিলাম। এই যদি হয় জিয়াউর রহমানের সন্তানের ভবিষ্যৎ, এই সন্তানের ভবিষ্যতের সাথে বাংলাদেশের ভবিষ্যৎ যাবে না, যাবে না, যাবে না। বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করে দিল্লির সামনে মাথা নত করে আপনাদের মতো প্রতিদিন ধুকে ধুকে মরব না। আল্লাহ নির্ধারিত সময়ে মৃত্যুবরণ করব, তার আগে পর্যন্ত ইনসাফের জন্য লড়বো ইনশাআল্লাহ। যদি আওয়ামী লীগকে অপবাদ দিয়ে মিথ্যা মামলা দিছে, তাহলে আজকেও যদি মিথ্যা মামলা দাও, তা আওয়ামী লীগের দোষটা কোথায় আমাকে বলুন? আওয়ামী লীগ কি করছে? চাঁদাবাজি করছে। আজকেও যদি চাঁদাবাজি করি, তা আওয়ামী লীগের দোষটা কোথায়? আওয়ামী লীগ জুলুম করছে, অত্যাচার করছে, আজকেও যদি জুলুম অত্যাচার করি, তা আওয়ামী লীগের দোষটা কোথায়? আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দিলেন পীর সাহেব চরমনাই মুফতি ফয়জুল করিম। আসলে কি তাই এমন বক্তব্য দিয়েছেন? তিনি বক্তব্য দিয়েছেন শুধুমাত্র আওয়ামী লীগ করার কারণে তার উপর জুলুম করা যাবে না, যে বক্তব্য ইতিমধ্যেই অন্যান্য দলের নেতাকর্মীরা দিয়েছেন। অতএব তার এই বক্তব্যের কারণে বলা যাবে না যে ইনি আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দিয়েছেন। দর্শক, আজকের ভিডিওটিতে তার এই পুরো বক্তব্যটা তুলে ধরবো এবং আজকের ভিডিওটিতে আপনাদেরকে তুলে ধরবো রাশেদ প্রধানের উড়াদারা বক্তব্য। 11 দলীয় জোটের অন্যতম শরিক দল রাশেদ প্রধান, যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্য দেওয়ার কারণে এমন একটা শব্দ তিনি সেই বক্তব্যে বলেছিলেন, যার কারণে সে দুঃখ প্রকাশও করেছে সংবাদ সম্মেলন করে। তিনি অসাধারণ জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন। সেই ভিডিও চিত্রটা আজকের ভিডিওটিতে তুলে ধরবো এবং আজকের ভিডিওটিতে আপনাদেরকে তুলে ধরবো নাসির উদ্দিন পাটোয়ারির অসাধারণ বক্তব্য। 11 দলীয় জোটের মহাসমাবেশে আজকে সেই বক্তব্য দিয়েছেন। দর্শক, সেই ভিডিও চিত্রটা তুলে ধরবো এবং আজকের ভিডিওটিতে আপনাদেরকে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও তুলে ধরবো, যেখানে গাজীপুরে ইমামের মেয়েকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে, জোরপূর্বক তাকে বিবাহ করেছে এবং তার সাথে সম্পর্ক স্থাপন করেছে। ফিল্ম স্টাইলে তাকে কিভাবে তুলে নেওয়া হয়েছে মেয়ের মুখ থেকে আপনাদেরকে ভিডিও চিত্রটা তুলে ধরবো। পুরো ভিডিও জুড়ে আমি আছি চাকরি বিন কাশেম। আপনারা দেখছেন নিয়মিত আয়োজন, নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্ব শুরু করা যাক। দর্শক, প্রথমে আসুন আপনাদেরকে তুলে ধরি রাশেদ প্রধানের বক্তব্যটা, এরপরে নাসিরউদ্দিন পাটোয়ারি বক্তব্যটা তুলে ধরবো, সর্বশেষ আপনাদেরকে ওই মেয়ের ভিডিওটা তুলে ধরবো। সরকারকে কঠিন ভাষায় কথা বললে তো কালকে আবার বাসায় হামলা করবে, তাহলে সম্মানের সাথে বিনয়ের সাথে বলতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় জ্বালানি মন্ত্রী, এতই যদি মজুদ থাকে তাহলে এত বড় লাইন কেন? এই মজুদ কোথায় রেখেছেন? নতুন হাওয়া ভবন কোথায় সৃষ্টি করেছেন? সম্মানের সাথে বলা হয়েছে তো নাকি? আলহামদুলিল্লাহ। আর আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, গণভোটের জনরায়ের আলোকে ওই জুলাই সনদ এই বিএনপি সরকার বাস্তবায়ন করবে না। অতএব তাদেরকে বাস্তবায়ন করাতে হবে। আর আমাকে যারা প্রতিদিন প্রতিনিয়ত হত্যার হুমকি দিচ্ছেন, তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করে দিল্লির সামনে মাথা নত করে আপনাদের মতো প্রতিদিন ধুকে ধুকে মরব না। আল্লাহ নির্ধারিত সময়ে মৃত্যুবরণ করব, তার আগে পর্যন্ত ইনসাফের জন্য লড়বো ইনশাআল্লাহ। যদি আওয়ামী লীগকে অপবাদ দিয়ে মিথ্যা মামলা দিছে, তাহলে আজকেও যদি মিথ্যা মামলা দাও, তা আওয়ামী লীগের দোষটা কোথায় আমাকে বলুন? আওয়ামী লীগ কি করছে? চাঁদাবাজি করছে। আজকেও যদি চাঁদাবাজি করি, তা আওয়ামী লীগের দোষটা কোথায়? আওয়ামী লীগ জুলুম করছে, অত্যাচার করছে, আজকেও যদি জুলুম অত্যাচার করি, তা আওয়ামী লীগের দোষটা কোথায়? আমি চাই না কোন আওয়ামী লীগ করার কারণে কাউকে জ্বালিয়ে দেওয়া হোক, কারোর অফিসকে ভেঙ্গে চুরে তছনছ করা হোক, আওয়ামী লীগ করার কারণে তার মিল ইন্ডাস্ট্রিজকে জ্বালিয়ে দেওয়া হোক। এইটা আমি চাই না। আমি চাই যে অন্যায় করছে তার বিচার হোক, কিন্তু যে অন্যায় করে না, সে যে দলের হোক না কেন, সে আমার শত্রু হোক না কেন, তার বিচার করা যাবে না, তার উপর জুলুম করা যাবে না। এই জুলুম মুক্ত এক দেশ আমরা করতে চাই, ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা এখন জুলুম করতেছি, হাজারো মামলা হচ্ছে, নিরাপদ মানুষের বিরুদ্ধে মামলা হচ্ছে। চাই সে আওয়ামী লীগ করুক, সে নিরাপরাধ, সে ভালো, তার নামে মামলা দেবো কেন? তাহলে আপনিও যখন ক্ষমতা পরিবর্তন হবে, তা আপনার নামে তো মামলা দিবে। এই সংস্কৃতি চলবে কেন? আমরা চাই প্রাইম মিনিস্টার রাস্তায় হাঁটবে, কেউ কাউকে বলবে না। বিশ্বাস করেন, যখন সেফটি আইন করছে সেই পরিবারের জন্য, তখন আমি বলছি এদেশের জনগণ অসেফটি, তারা নিরাপদ না। যদি তারা নিরাপদ হতো,
তাহলে শেখ পরিবারের জন্য সেফটি আইন করার প্রয়োজন হইতো না। যেহেতু তারা জুলুম করবে, অত্যাচার করবে, এর জন্য শেখ পরিবারের জন্য সেফটি আইন করা হয়েছে। এই সেফটি আইনটা এনে আর দেখতে চাই না। আমরা চাই না কোন মন্ত্রী যাবে, কোন প্রাইম মিনিস্টার যাবে, তাদের জন্য রাস্তা 1 সেকেন্ডের জন্য বন্ধ দেখতে চাই না। স্পেশালি একজন সাধারণ জনগণ যেইভাবে বরাদ্দ পাবে, সরকারি কর্মচারীরা তার চেয়ে কোনো বেশি বরাদ্দ পেতে পারবেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খেলাফতে বসার পরে কাপড়ের গাঁটটি নিয়ে বাজারে যাইতেছিলেন। শোনেন, ইসলাম সম্পর্কে আমরা অনেকেই জানি না। ইসলামী ফোবিয়া আমাদেরকে পাগল করে ফেলছে, আমাদের ব্রেনকে ধ্বংস করে ফেলছে। কাপড়ের গাঁটটি নিয়ে বাজারে যাইতেছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, ভাই আবু বকর কোথায় যান? বলে বাজারে যাই ব্যবসা করার জন্য। পেট চালাবো কিভাবে, খাবো কিভাবে? বলে গোটা জাতির বোঝা আপনার কাঁধের উপরে, আর আপনি যান ব্যবসা করার জন্য। বলে খাবো কি? বলে ঠিক আছে, বাইতুল মাল থেকে আপনার জন্য কিছু ভাতা নির্ধারণ করি। একজন সাধারণ মানুষ চলার জন্য যেই ভাতার প্রয়োজন ছিল, ঠিক ওই পরিমাণে ভাতা নির্ধারণ করা হয়েছে, এর চেয়ে বেশি না। শুধু কি তাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ইন্তেকালের পূর্ব মুহূর্তে যেই পরিমাণে ভাতা রাষ্ট্রের থেকে নিয়েছিলেন, সমস্ত ভাতা আবার ফেরত দিয়েছিলেন। আর আজকে আমরা রাষ্ট্রের সম্পদকে কি মনে করি? আজকে বাতি জ্বালাই, গিয়া দেখেন বড় বড় অফিসারদের রুমের মধ্যে 24 ঘন্টা এসি চলতে থাকে। তোমার বাবার টাকা, তুমি কার টাকা দিয়ে এসি চালাও 24 ঘন্টা? তুই পাজরো গাড়িতে চলো, মার্সিডিজ গাড়িতে চলো, কার টাকা দিয়ে চলো? এই খয়রাতি ভিক্ষুক। আজকে হাজারো ভিক্ষুক মানুষ, বিধবা, মিসকিন, এতিম, তাদের টাকা দিয়ে তুমি গাড়ি বাড়ি, এসি, অমুক তমুক, তোমার নিজের টাকা দিয়ে হেলিকপ্টার কিনো, তুমি প্ল্যান করো তোমার টাকা দিয়ে, এটা তোমার ব্যক্তিগত টাকা। কিন্তু রাষ্ট্রের একটা টাকা অপচয় হোক, এটা আমরা চাই না। একটা টাকা চাই না, বসা হোক, এটা আমরা চাই না। রাষ্ট্রের প্রত্যেক কর্মচারীকে দেশের অবস্থার আলোকে বাজেট করতে হবে দেশের আলোকে। আপনারা জানেন যে নির্বাচনটি হয়েছিল, সেই নির্বাচনের মাধ্যমে গত 17 বছর আমরা অপেক্ষা করেছিলাম বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। কিন্তু 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে যেটা প্রতিষ্ঠিত হয়েছে, সেটা গণতন্ত্রের বদলে বাংলাদেশে জিয়াতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে। তারা আমাদের ব্যাংকগুলো দখল করেছে, তারা পার্লামেন্ট দখল করেছে, তারা বিভিন্ন জায়গায় দুদক দখল করেছে। সন্ত্রাসী কায়দায় 11 দলীয় জোটের যারা নেতৃবৃন্দ, তাদের বাসায় হামলা চালাচ্ছে। জনগণের যে অধিকার রয়েছে, যেই ভিত্তিতে জনগণ ভোট দিয়েছিল, জনগণের হাতে এখন বালতি ধরিয়ে দিয়েছে, রাস্তায় সিরিয়াল ধরিয়ে দিয়েছে। আমরা যেখানে নিশ্চিত চেয়েছিলাম বাংলাদেশের মানুষ, ব্যবসায়ীরা নিরাপদ থাকবে, আজকে একজন ব্যবসায়ী আমাকে বলছেন 6টার পরে হলো দোকানে কাস্টমার আসে, 6টার পরে হলো সরকার আমার দোকান বন্ধ করে দিয়েছে। পেট্রোল পাম্পের সামনে গিয়েছি, একজন পাঠা উবার চালক আমাকে বলছেন, আমি এই বাইক চালিয়ে হলো টাকা ইনকাম করে আমার সেই গ্রামে বাচ্চাকে পাঠিয়ে থাকি, সারাদিন সিরিয়াল ধরে থাকি। যখন এই পেট্রোল পাম্পের সামনে যাই, বলা হয় যে তেল নাই, আবার সন্ধ্যায় সিরিয়াল ধরি, আবার বলে তেল নাই। তাহলে আমি সংসারটা চালাবো কিভাবে? বাংলাদেশের সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আমরা যখন একটি নতুন বাংলাদেশে সংস্কার নিশ্চিত করতে চেয়েছিলাম, দুদকে সংস্কার নিশ্চিত করতে চেয়েছিলাম, বিচারালয়ে সংস্কার নিশ্চিত করতে চেয়েছিলাম, পুলিশ প্রশাসনের সংস্কার নিশ্চিত করতে চেয়েছিলাম, সাংবাদিক ভাইদের সংস্কার নিশ্চিত করতে চেয়েছিলাম, ব্যবসায়ী ভাইদের সংস্কার নিশ্চিত করতে চেয়েছিলাম, ব্যাংকিং খাতে সংস্কার নিশ্চিত করতে চেয়েছিলাম, সেখানে হলো মাননীয় প্রধানমন্ত্রী তার চিরচারিত অভ্যাস হাওয়া বোবেনের ভাই বারাদেরকে নিয়ে এসেছে। কাউকে দুদুকে বসিয়েছে, কাউকে বাংলাদেশ ব্যাংকে বসিয়েছে, কাউকে বিচারালয়ে বসিয়েছে, কাউকে হলো পুলিশ প্রশাসনে বসিয়েছে, কাউকে হলো পার্লামেন্টে নিজে মুখ বন্ধ করে তাকে হলো তার গ্রিন কার্ড দিয়ে বলেছে, তুমি যা ইচ্ছা বাংলাদেশের মানুষের সাথে গাদ্দারি করতে পারো, তোমাকে আমি গ্রিন কার্ড দিয়ে দিলাম। এই যদি হয় জিয়াউর রহমানের সন্তানের ভবিষ্যৎ, এই সন্তানের ভবিষ্যতের সাথে বাংলাদেশের ভবিষ্যৎ যাবে না। বাংলাদেশের ভবিষ্যৎ যাবে উসমান হাদির পথে, বাংলাদেশের শান্তির পথ যাবে আমাদের 71-এর শহীদদের পথে, বাংলাদেশের ভবিষ্যৎ যাবে
24-এর গণ অভ্যুত্থানের শহীদদের পথে যদি এই পথে বাধা হয়ে দাঁড়ায়, আমরা তাদেরকে প্রতিরোধ করতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আমরা সেই দিন শাহবাগে দাঁড়িয়েছিলাম, সরকারকে আলটিমেট দিয়েছিলাম, আমরা কালকে কাউরান বাজার যাচ্ছি, এর পরের দিন ফার্মগেট যাচ্ছি, এর পরের দিন গণভবন যাচ্ছি। সরকার কর্ণপাত করে নাই। আজকে আমরা পল্টন মোড়ে দাঁড়িয়েছি। আপনাদের জানাশোনা থাকার কথা, ইলেকশনের পরে আমাদের 11 দলীয় জোটের প্রথম প্রোগ্রাম বাইতুল মোকাররমে হয়েছিল। আজকে আমরা আরেকটু এগিয়ে সেখানে প্রোগ্রাম করেছি ইনশাআল্লাহ। এগুলো আমার ভয় দেখা বলাইছে, বলছে যদি আমি এগুলো না বলি তাহলে আমার আব্বুরে আমার বাইরে তা করে মেরা লাগবে, জোর করবো তারা বলছে। তা করে সিফরা লাগে আমি এই কথাগুলো বলছি। এই সাক্ষাৎকারটা কোন জায়গায় নিয়েছি তোমার কাছ থেকে? একটা নেওয়া হয়েছে থানার মধ্যে, আরেকটা নেওয়া হয়েছে বাড়িতে। একটা শ্রীপুর থানায় নেওয়া হয়েছে। আচ্ছা, তোমাকে জোরপূর্বক কি বলছি যে তোমার বাবারে মারবো, কি বলে হুমকি দিছে? যদি আমি তা করে না বাঁচাই, তা করে জেল থেকে না বার করি, তাহলে আমার আব্বুরে মেরা লাগবো, আমার ছোট ভাইরে মেরা লাগবো। এই বলে হুমকি দিছে না? হ্যাঁ, বা তুমি বলতে বাধ্য হইছো? বলতে বাধ্য আমি। আচ্ছা, যারা তোমার কিডন্যাপ করছে উঠায় নিয়ে গেছিল, তাদের সাথে পূর্বের তোমার কোন সম্পর্ক আছে? না। তারা কি ইতিপূর্বে তোমার উত্তক্ত করতো, বিরক্ত করতো, ডিস্টার্ব করতো? হ্যাঁ। তাইলে শুনছি তোমারে এই পয়লা বৈশাখের সময় তারা উঠায় নিয়ে গেছে। এটা কি তুমি তাদের সাথে স্বেচ্ছায় গেছো, না তারা তোমারে উঠায় নিয়ে গেছে বিভিন্ন কায়দায়? তারা আমার উঠায় নিয়ে গেছে, চুরি ধরে নিয়ে গেছে। যদি আমি না বলি তখনই আমার মেরা লাগবো। আমি ভয়ে তাদের সাথে গেছি। আচ্ছা, রিস্কাওয়ালা যাতে না চাইলেও রিস্কাওয়ালারও ভয় দেখাইছি, যদি তারা নিয়ে না যায় তাহলে রিস্কাওয়ালা মেরা লাগবে। রিস্কাওয়ালারে বই দেখেছি। এটা কারা কারা নিছে তোমারে? আবিদ, সুমিত, উজ্জ্বল। তখন তাদের কাছে অস্ত্র ছিল? অস্ত্র ছিল, কি কি অস্ত্র ছিল? ছুরি ছিল, বন্দুক ছিল। আচ্ছা আচ্ছা, তারা যে আমরা মিডিয়াতে একটা কোর্ট ম্যারেজের কাগজ দেখলাম, তো কখন কোর্ট ম্যারেজ করছে, তারা কেমনে করলো এটা? আমি জানি না কোর্ট ম্যারেজ কেমনে করছে, আমি এগুলো কিছুই জানি না। তোমার সাইন স্বাক্ষর নিছে? স্বাক্ষর নিছে, তারা আমার জোরপূর্বক সাইন নিছে, তারা হাত ধরে আমার লেখাইছে। তাহলে তোমারে তারা যে কদিন নিয়ে আটকায় রাখছে, কোথায় কোথায় রাখছিল তোমারে বলতে পারো? প্রথমে মনে হয় তার নানুর বাসায় রাখছিল, পরে কই কই রাখছে এটা আমি চিনি না। ছিল না, ঘরের ভিতরে আটকায় রাখছে। আচ্ছা, আমরা মিডিয়াতে দেখলাম কেউ কেউ বলতেছে যে তোমার নাকি 22,000 টাকা দামের মোবাইল দিছে। আসলে কি ঘটনা সত্য? আল্লাহর কসম এটা সত্য না। সত্য না। আচ্ছা আচ্ছা, তারপরে প্রেম সংক্রান্ত যে সমস্ত বিষয় বললো মিডিয়াতে দেখলাম যে ভাইরাল হয়েছে, যে তোমাদের মধ্যে রিলেশন ছিল আর কি পূর্ব থেকে, এরকম কোনো কিছু ছিল না? ভুলেও না। ওর সাথে এরকম কোনো সম্পর্ক ছিল না? না। আচ্ছা, মিডিয়াতে যা কিছু প্রচার হয়েছে, এখন ওই যে মিডিয়াতে যা যা প্রচার হয়েছে, বিভিন্ন জন বলতেছে তার সাথে তোমার সম্পর্ক ছিল, প্রেম ছিল, তুমি স্বেচ্ছায় গেছো গা, হ্যাঁ ইচ্ছা করে গেছো গা, এগুলা কি সত্য? এগুলো ভুল। আচ্ছা, এগুলা বলবো ওদিন যখন নেওয়ার সময় পছন্দ ছিল। তো বলছি। আর যে ব্যভিচার হয়েছে, জুলুম হয়েছে, সেই সম্বন্ধে তুমি বলো, কি চাও? আমি তারপর বিচার চাই। দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।